ঢাকা ঝলমলে রাজধানী আজ অপরাধের চাদরে ঢাকা। মলম পার্টি, হানি ট্র্যাপ, ব্ল্যাকমেইল আর ছিনতাইয়ের ভিড়ে এই শহর যেন এক আতঙ্কের গোলকধাঁধা। এখানে বেঁচে থাকাই এখন সবচেয়ে বড় সংগ্রাম। দিনে দিনে ঢাকা হারাচ্ছে তার চিরচেনা রূপ, বাড়ছে সীমাহীন অপরাধের অন্ধকার, যেখানে হত্যা, ধর্ষণ, হানি ট্র্যাপ, ব্ল্যাকমেলের গল্পগুলো এখন নিত্যদিনের নিষ্ঠুর বাস্তবতা। সাবধানে পথ চলাই এই শহরের একমাত্র নিয়ম। ঢাকা এক অপরূপ নগরী, নাকি অপরাধের ভয়ঙ্কর গোলকধাঁধা? প্রতিনিয়ত মানুষ হারাচ্ছে তার সর্বস্ব। আজ থাকছে এই ঢাকাকে নিয়ে অনেক অজানা গল্প। সঙ্গে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আমি নজরুল ইসলাম টিটু আছি আপনাদের সাথে অনেক জানা অজানার গল্প নিয়ে। তাহলে চলুন আজকে ঢাকাটাকে ঘুরে ফিরে দেখি, আর ঢাকার অজানা কিছু অন্ধকার গল্প এবং ঢাকার উন্নতি, ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতির একাল সেকাল ও আধুনিকতা হারিয়ে যায়। ঢাকা শহরে সাম্প্রতিক সময়ে হানি ট্র্যাপ বা ব্ল্যাকমেইলিং চক্রের তৎপরতা বেশ আশঙ্কাজনকভাবে বেড়েছে। সাধারণত ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ফাঁদ পেতে পরবর্তীতে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া এবং মানসিকভাবে হেনস্থা করাই এই চক্রগুলোর মূল লক্ষ্য। নিজে নিরাপদ থাকতে এবং এই ধরনের অপরাধীদের হাত থেকে বাঁচতে বিস্তারিত আলোচনা করা যাক। আকর্ষণীয় কোনো তরুণী বা নারীর প্রোফাইল থেকে প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট বা মেসেজ পাঠানো হয়। এরপর খুব দ্রুত তারা আন্তরিক বা রোমান্টিক সম্পর্ক গড়ে তোলে। সম্পর্ক একটু এগুলোই হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলার প্রস্তাব দেওয়া হয়। কল রেকর্ডার অ্যাপ ব্যবহার করে ওপাশে থাকা ব্যক্তিটি অনাকাঙ্ক্ষিত বা আপত্তিকর অবস্থায় আপনার স্ক্রিনশট বা ভিডিও রেকর্ড করে নেয়। অনেক সময় চক্রের সদস্যরা কোনো নগ্ন ভিডিও প্লে করে আপনার ওপাশের স্বাভাবিক ভিডিও রেকর্ডিংকে এডিট করে জোড়া লাগিয়ে দেয়। কিছুটা ঘনিষ্ঠতা হওয়ার পর ঢাকা শহরের কোনো নিরিবিলি ফ্ল্যাট, হোটেল, রেস্তোরাঁ বা চন্দ্রিমা উদ্যান, বোটানিক্যাল গার্ডেনের মতো জায়গায় দেখা করার জন্য ডাকা হয়। আপনি যখনই তাদের নির্ধারিত ফ্ল্যাট বা জায়গায় পৌঁছাবেন, পূর্ব পরিকল্পিতভাবে চক্রের বাকি সদস্যরা, যারা নিজেদের ডিবি পুলিশ, সাংবাদিক বা মেয়েটির ভাই, মেয়েটির স্বামী পরিচয়ে সেখানে হানা দেয়। তারা মারধর, মামলার ভয় এবং সামাজিক মর্যাদাহানির হুমকি দিয়ে তাৎক্ষণিকভাবে লাখ লাখ টাকা দাবি করে। এই ধরনের ফাঁদ এড়াতে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ডেটিং অ্যাপে অপরিচিত কারো থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা মেসেজ আসলে হুট করে গ্রহণ করবেন না। বিশেষ করে মিউচুয়াল ফ্রেন্ড না থাকলে এবং প্রোফাইলটি নতুন বা সন্দেহজনক মনে হলে এড়িয়ে চলুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হওয়ার পরপরই বা স্বল্প পরিচয়ে কারো সাথে ভিডিও কলে যুক্ত হবেন না। স্ক্রিন রেকর্ড বা এডিটিংয়ের মাধ্যমে যে কোনো সময় আপনি ব্ল্যাকমেইলিংয়ের শিকার হতে পারেন। চ্যাটিংয়ের সময় নিজের অতি ব্যক্তিগত ছবি, ভিডিও বা এমন কোনো তথ্য, যেমন কর্মস্থল, আর্থিক অবস্থা, পারিবারিক গোপন বিষয় শেয়ার করবেন না, যা পরবর্তীতে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। নতুন পরিচিত কারো সাথে দেখা করতে হলে সবসময় জনাকীর্ণ এবং পরিচিত পাবলিক প্লেসে, যেমন কোনো বড় শপিং মল বা নামি রেস্তোরাঁয় দেখা করুন। তারা যদি কোনো ফ্ল্যাট, মেসে বা নিরিবিলি জায়গায় যেতে জোর করে, তবে সরাসরি না করে দিন। যদি কোনোভাবে ফাঁদে পড়েই যান, তবে কি করবেন?
ভুলবশত বা অসতর্কতাবশত যদি আপনি এই চক্রের শিকার হয়ে যান, তবে প্যানিক বা আতঙ্কিত না হয়ে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। অপরাধীদের টাকা দিলে তাদের চাহিদার শেষ থাকে না। একবার টাকা দিলে তারা বারবার ব্ল্যাকমেল করতে থাকবে, তাই শুরুতেই টাকা দেওয়া বন্ধ করুন। অপরাধীদের সাথে হওয়া চ্যাট হিস্ট্রি, স্ক্রিনশট, অডিও রেকর্ড, যে বিকাশ, নগদ নাম্বারে বা ব্যাংক অ্যাকাউন্টে তারা টাকা চাচ্ছে, তার সব কিছুর স্ক্রিনশট এবং প্রমাণ নিরাপদ কোথাও সেভ করে রাখুন। লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে না রেখে দ্রুত পুলিশের সাহায্য নিন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি এবং সরকারের সাইবার ক্রাইম ইউনিটের কাছে এই বিষয়ে বিশেষায়িত সেল রয়েছে, যা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে কাজ করে। যে কোনো বিপদে তাৎক্ষণিক সহায়তার জন্য কল করুন 999 নাম্বারে। জাতীয় জরুরি সেবা, ডিএমপি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ফেসবুক পেজ অথবা সরাসরি নিকটস্থ থানায় যোগাযোগ করুন। হ্যালো সিটি অ্যাপের মাধ্যমেও তথ্য বা অভিযোগ জানাতে পারেন। মনে রাখবেন, সচেতনতাই এই ধরনের অপরাধ থেকে বাঁচার সবচেয়ে বড় ঢাল। কোনো অপরিচিত মানুষের অতিরিক্ত আগ্রহ বা প্রলোভনে পা দেওয়ার আগে সবসময় যুক্তি দিয়ে চিন্তা করুন। ঢাকা শহরে রাতের বেলা চলাচলের ক্ষেত্রে কিছু এলাকা বা স্পটে বাড়তি সতর্কতা অবলম্বন করা বুদ্ধিমানের কাজ। সাধারণত নির্জন রাস্তা, ফ্লাইওভারের অন্ধকার অংশ, বাস ও ট্রেন টার্মিনালের আশেপাশের এলাকা এবং কিছু নির্দিষ্ট ক্রসিংয়ে ছিনতাই বা অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি বেশি থাকে। বিশেষ করে রাত 11টার পর থেকে ভোর পর্যন্ত চলাচলে সাবধান হওয়া উচিত। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনাল সংলগ্ন এলাকা, গণপরিবহনের মূল কেন্দ্রগুলোতে ভাসমান মানুষের আনাগোনা বেশি থাকে এবং রাতের দিকে এই এলাকাগুলো বেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সায়েদাবাদ ও জনপথ মোড়, গভীর রাতে বাস থেকে নামলে বা বাসের জন্য অপেক্ষা করার সময় ব্যাগ ও মোবাইলের প্রতি অতিরিক্ত নজর রাখুন। গাবতলী ও মাজার রোড, এই এলাকায় রাতের বেলা রিক্সা বা সিএনজিতে ওঠার সময় সতর্কতা জরুরি। মহাখালী বাস টার্মিনাল ও আমতলী টার্মিনালের আশেপাশের অন্ধকার গলি বা ফ্লাইওভারের নিচের অংশ রাতে নির্জন হয়ে যায়। কমলাপুর রেলওয়ে স্টেশন ও টিটিপাড়া স্টেশনের বাইরের চারপাশ এবং রেল লাইনের সংলগ্ন অন্ধকার এলাকাগুলোতে ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। সদরঘাট, লঞ্চ টার্মিনাল ও ওয়াইসঘাট, পুরান ঢাকার এই ঘিঞ্জি এলাকাগুলোতে রাতের বেলা পকেটমার ও ছিনতাইকারীদের তৎপরতা বাড়ে। ফ্লাইওভারের উপরে বা নামার মুখে নির্জনতার সুযোগ নিয়ে অপরাধীরা চলন্ত রিক্সা বা সিএনজি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। মেয়র হানিফ ফ্লাইওভার, বিশেষ করে গুলিস্তান, টিটিপাড়া ও কুতুবখালী নামার মুখ, রাতে এই ফ্লাইওভারে একা মোটরসাইকেল বা রিক্সায় যাতায়াত করার সময় সাবধান থাকুন। কুড়িল বিশ্ব রোড ও কুড়িল ফ্লাইওভার, উত্তরার দিকে যাওয়ার এই মোড়টি এবং ফ্লাইওভারের আশেপাশের লুপগুলো রাতে বেশ নির্জন হয়ে পড়ে। মহাখালী ও খিলগাঁও ফ্লাইওভার, ফ্লাইওভারের উপরে গভীর রাতে গাড়ি থামানো বা একা চলাচল করা ঝুঁকিপূর্ণ হতে পারে। গুরুত্বপূর্ণ ক্রসিং ও নির্জন মোড়, শহরের কিছু মোড় বা ক্রসিং রাতের বেলা একদম ফাঁকা হয়ে যায়, যা অপরাধীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। ফার্মগেট ও কারওয়ান বাজার, দিনের বেলা ব্যস্ত থাকলেও গভীর রাতে ওভারব্রিজের উপর, রেল লাইন সংলগ্ন এলাকা এবং তেজগাঁও লিংক রোডের দিকে ছিনতাইয়ের ঝুঁকি থাকে। শাহবাগ ও মৎস্য ভবন মোড়, রমনা পার্ক ও সরোয়ার্দী উদ্যানের সীমানা ঘেঁষা রাস্তাগুলো রাতে বেশ অন্ধকার ও নির্জন থাকে। উত্তরা, আজমপুর হাউজিং বিল্ডিং ও দিয়াবাড়ি, বিশেষ করে দিয়াবাড়ি এলাকাটি সন্ধ্যার পর থেকেই নির্জন হতে শুরু করে। রাতের বেলা সেখানে একা না যাওয়াই ভালো। মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড, কালশি রোড ও বেরিবাঁধ, মিরপুর বেরিবাঁধ ও কালশি নতুন রাস্তার কিছু অংশ রাতে বেশ অন্ধকার থাকে। মোহাম্মদপুর, বেরিবাঁধ, বসিলা ও জেনেভা ক্যাম্প সংলগ্ন এলাকা, বসিলা ও বেরিবাঁধের দিকে রাতের বেলা একা চলাচল করা মোটেও নিরাপদ নয়। খিলক্ষেত ও নিকুঞ্জ সংলগ্ন হাইওয়ে,
এয়ারপোর্ট রোডের এই অংশে রাতে গাড়ির গতি বেশি থাকে এবং নির্জনতার সুযোগে ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাতে নিরাপদ থাকার কিছু জরুরি টিপস: নির্জন রাস্তা এড়িয়ে চলুন। পরিচিত কিন্তু অন্ধকার বা নির্জন রাস্তার চেয়ে একটু ঘুরে হলেও আলো ঝলমলে ও জনবহুল রাস্তা ব্যবহার করুন। মোবাইল ও ব্যাগ ব্যবহারে সাবধানতা: রিক্সা বা সিএনজিতে বসার সময় রাস্তার দিকে মোবাইল বের করে কথা বলা বা চ্যাট করা থেকে বিরত থাকুন। চলন্ত রিক্সা থেকে মোবাইল বা ব্যাগ টান দেওয়ার ঘটনা খুব সাধারণ। রাইড শেয়ারিং ও সিএনজি ব্যবহারে সতর্ক থাকুন। গভীর রাতে সিএনজি বা ট্যাক্সি নিলে গাড়ির নম্বরটি পরিবার বা বন্ধুকে মেসেজ করে রাখুন এবং জিপিএস ট্র্যাকিং অন রাখুন। টাকা পয়সা প্রদর্শন করবেন না। এটিএম বুথ থেকে রাতে টাকা তোলার সময় চারপাশ খেয়াল রাখুন এবং রাস্তায় প্রকাশ্য স্থানে মানিব্যাগ বা টাকা বের করবেন না। জরুরি সেবা নাম্বার 999। যে কোনো বিপদে বা সন্দেহজনক পরিস্থিতিতে অবিলম্বে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করুন। ব্যস্ত নগরীর চিরব্যস্ত জীবন। ঢাকা শহরের মানুষের জীবনযাপন। ঢাকা 400 বছরেরও বেশি পুরনো এক ঐতিহাসিক নগরী। এটি কেবল বাংলাদেশের রাজধানীই নয়, বরং কোটি মানুষের স্বপ্ন, সংগ্রাম আর বেঁচে থাকার এক বিশাল ক্যানভাস। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এই মেগাসিটিতে প্রায় 2 কোটিরও বেশি মানুষের বসবাস। এখানকার জীবনযাপন যেমন বৈচিত্র্যময়, তেমনি গতিশীল। ভোরের আলোয় জেগে ওঠা ঢাকা। ঢাকার সকালটা শুরু হয় এক অদ্ভুত তাড়াহুড়ো দিয়ে। আলো ফোটার আগেই শহরের রাস্তায় রিকশার টুংটাং শব্দ, বাসের হর্ন আর কর্মজীবী মানুষের পদচারণা শুরু হয়ে যায়। একদিকে মসজিদের আজান, অন্যদিকে প্রাতঃভ্রমণে বের হওয়া মানুষের আনাগোনা। কর্মব্যস্ততার শুরু। স্কুল কলেজগামী শিক্ষার্থী, পোশাক শ্রমিক এবং অফিসগামী মানুষ সকালের চড়া রোদে কিংবা বৃষ্টি মাথায় নিয়ে যুদ্ধ শুরু করে গন্তব্যে পৌঁছানোর। ঢাকার সকালের জীবনযাত্রার একটি বড় অংশ জুড়ে আছে টং দোকানের মামার হাতের চা, বাকরখানি কিংবা হোটেলগুলোর গরম গরম পরোটা আর ডাল ভাজি। যানজট নিত্যদিনের এক অলিখিত বাস্তবতা। ঢাকা শহরের জীবনযাত্রার কথা বলতে গেলে যানজট শব্দটিকে বাদ দেওয়া অসম্ভব। যানজট এখানকার মানুষের ধৈর্যের এক চরম পরীক্ষা নেয়। সময়ের অপচয় ও মানিয়ে নেওয়া। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মানুষ রাস্তায় জ্যামে কাটায়, তবে ঢাকার মানুষ এতে থমকে যায় না। জ্যামে বসে কেউ ফোনের স্ক্রিনে অফিসের কাজ সারে, কেউ হেডফোনে গান শোনে, আবার কেউ বা পাশের সহযাত্রীর সাথে মেতে উঠে দেশের রাজনীতি ও অর্থনীতির গল্পে। মেট্রো রেলের ছোঁয়া। সাম্প্রতিক বছরগুলোতে মেট্রো রেল চালুর পর ঢাকার জীবনযাত্রায় একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। উত্তরা থেকে মতিঝিল কিংবা মিরপুরের মানুষের যাতায়াতে এসেছে স্বস্তি ও আধুনিকতার ছোঁয়া। বৈচিত্র্যময় পেশা ও জীবন সংগ্রাম। ঢাকায় রয়েছে সংস্কৃতির পাশাপাশি শ্রেণীগত বিশাল বৈচিত্র্য। এখানে যেমন আছেন কর্পোরেট এক্সিকিউটিভ, ব্যবসায়ী, ডাক্তার বা প্রকৌশলী, তেমনই আছেন রিক্সা চালক, হকার, দিনমজুর ও পোশাক শ্রমিক। ঢাকা স্বপ্ন পূরণের শহর। দেশের নানান প্রান্ত থেকে প্রতিদিন হাজারো মানুষ ঢাকায় আসে শুধু জীবিকার টানে। ফুটপাতের ছোট দোকান থেকে শুরু করে বহুতল শপিং মলের ব্যবসা, সব মিলিয়ে ঢাকা এক বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দু। এখানকার মানুষ অত্যন্ত কঠোর পরিশ্রমী, যারা প্রতিকূল পরিবেশেও হাসি মুখে লড়াই করতে জানে। ঢাকার খাদ্যাভ্যাস ও আড্ডাবাজি ঢাকার এক ঐতিহ্য, ইতিহাস। ঢাকার মানুষের জীবনের অন্যতম বড় আনন্দ হলো খাবার এবং আড্ডা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি, বাকরখানি আর কাবাব যেমন বিখ্যাত, তেমনি নতুন ঢাকার আধুনিক ক্যাফে কালচারও তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়। টং দোকানের আড্ডা। বিকেল কিংবা সন্ধ্যায় অফিস আদালত ছুটির পর পাড়ার মোড়ে মোড়ে টং দোকানে বসে চায়ের আড্ডা।
রাজনৈতিক আলোচনা থেকে শুরু করে ফুটবলের চরম উত্তেজনা সবই জমে ওঠে এক কাপ চা আর সিগারেটের ধোঁয়ায়। ঢাকার উৎসব ও সাংস্কৃতিক মেলবন্ধন। ঢাকাবাসী উৎসব প্রিয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এখানে একসাথে মেতে উঠে উৎসবে। পহেলা বৈশাখ ও রমজান। রমজান মাসে চকবাজারের ইফতারির পসরা কিংবা পহেলা বৈশাখের রমনার বটমূলে লাল সাদা শাড়িতে বাঙালির সাজ। ঢাকার উৎসবের রং অতুলনীয়। জাতীয় উৎসব 21শে ফেব্রুয়ারি বইমেলা, 16ই ডিসেম্বর বা 26শে মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও সাভারের স্মৃতিসৌধে মানুষের ঢল নামে। ঢাকা যেন পুরো বাংলাদেশের সংস্কৃতির এক ছোট সংস্করণ, আবাসন ও নাগরিক চ্যালেঞ্জ। ঢাকার জীবন যেমন রঙিন, তেমনি এর কিছু অন্ধকার দিকও রয়েছে। অতিরিক্ত জনসংখ্যার কারণে আবাসন সমস্যা এখানে প্রকট। ঢাকা এখন বহুতল ভবনের শহর, যেখানে খোলা মাঠ বা পার্কের সংখ্যা খুবই সীমিত। এখানকার শিশুরা বড় হয় চার দেয়ালের মাঝে ও ডিজিটাল স্ক্রিনের সামনে। বায়ু দূষণ, পানি সমস্যা এবং উচ্চ জীবনযাত্রার ব্যয় ঢাকাবাসীর জীবনের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। ঢাকা এক অদ্ভুত শহর। এটি যেমন মানুষকে ক্লান্ত করে, তেমনি মানুষকে ভালোবাসতেও শেখায়। এত জ্যাম, এত দূষণ আর এত কোলাহলের পরেও এই শহরের মানুষগুলোর মধ্যে রয়েছে এক তীব্র মায়া এবং একতাবোধ। প্রতিবেশীর বিপদে এগিয়ে আসা, বাসের সিট ছেড়ে দেওয়া কিংবা অপরিচিত কারো সাথে অনায়াসে গল্প জুড়ে দেওয়ার মতো মানবিকতা এখনো ঢাকার গলিতে গলিতে বেঁচে আছে। সমস্ত ক্লান্তি আর সীমাবদ্ধতাকে একপাশে সরিয়ে রেখে ঢাকার মানুষ প্রতিদিন নতুন আশায় জেগে ওঠে। আর এটাই ঢাকাকে করে তুলেছে অনন্য ও প্রাণবন্ত। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা 400 বছরেরও বেশি পুরনো শহর ঢাকা। এর ইতিহাস যেমন বৈচিত্র্যময়, ঐতিহ্য তেমনি সমৃদ্ধ। মোগল আমলের রাজকীয় সূচনা থেকে আজকের মেগা সিটি হয়ে ওঠার গল্পটা বেশ চমৎকার। ঢাকার সৃষ্টির ইতিহাস ও নামকরণের রহস্য। ঢাকার সঠিক উৎপত্তি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছুটা মতভেদ থাকলেও 1610 খ্রিস্টাব্দে মোগল সুবেদার ইসলাম খান যখন বাংলার রাজধানী রাজমহল থেকে সরিয়ে এখানে আনেন, তখন থেকে মূলত রাজধানী হিসেবে ঢাকার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নামকরণ নিয়ে সবচেয়ে প্রচলিত লোককথাটি হলো, সুবেদার ইসলাম খান যখন শহরে প্রবেশ করেন তখন ডাক বাজানোর নির্দেশ দিয়েছিলেন। সেই ডাকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা গিয়েছিল ততদূর পর্যন্ত সীমানা নির্ধারণ করে শহরের নাম রাখা হয় ঢাকা। তবে ঐতিহাসিকদের মতে প্রাচীন ঢাকা যা এক ধরনের গাছ বা দেবী ঢাকেশ্বরীর নাম থেকে এসেছে। এই নামের উৎপত্তি হতে পারে। ঐতিহাসিক বিবর্তন। ঢাকা একদিনে আজকের রূপ পায়নি। বিভিন্ন শাসনামলে এর গুরুত্ব বারবার পরিবর্তিত হয়েছে। মোগল আমল 1610 সাল থেকে 1757 সাল। সুবেদার ইসলাম খান ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন এবং নাম দেন জাহাঙ্গীরনগর। এই সময়ে মসলিন ব্যবসা এবং স্থাপত্যে ঢাকার স্বর্ণযুগ শুরু হয়। কোম্পানি ও ব্রিটিশ আমল 1757 সাল থেকে 1947 সাল। পলাশির যুদ্ধের পর ক্ষমতা চলে যায় ব্রিটিশদের হাতে। রাজধানীর কলকাতায় স্থানান্তরিত হওয়ায় ঢাকা কিছুটা গুরুত্ব হারায়। তবে 1905 সালের বঙ্গভঙ্গের পর ঢাকা আবার পূর্ববঙ্গ ও আসামের রাজধানী হয়। এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান আমল 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত। 1947 সাল দেশভাগের পর ঢাকা হয় পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানী। 1952 সালের ভাষা আন্দোলন, 66 এর 6 দফা এবং 69 এর গণ অভ্যুত্থানের মূল কেন্দ্রবিন্দু ছিল এই ঢাকা। স্বাধীন বাংলাদেশ 1971 সাল থেকে বর্তমান। 16 ডিসেম্বর 1971 সালে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ঢাকা স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করে।
ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি। ঢাকা শুধু একটি শহর নয়, এটি একটি জীবন্ত জাদুঘর। এর সংস্কৃতি ও ঐতিহ্যের মূল ভিত্তি লুকিয়ে আছে পুরান ঢাকায়। লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, তারা মসজিদ এবং ব্রিটিশ আমলের কার্জন হলের মতো স্থাপনাগুলো ঢাকার সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী। ঢাকার ঐতিহ্যবাহী খাবার দাবার, পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি, বাকরখানি, সুতি কাবাব এবং শাহী লাচ্ছি বিশ্বজুড়ে বিখ্যাত। ঢাকার খাবারের এই শাহী স্বাদ মুঘল সংস্কৃতিরই একটি অংশ। উৎসব ও জীবনযাত্রা, বুড়িগঙ্গার তীরের সাকরাইন উৎসব, ঘুড়ি উড়ানো, চকবাজারের ইফতারি এবং পহেলা বৈশাখের রমনার মঙ্গল শোভাযাত্রা ঢাকার সংস্কৃতিকে অনন্য করে তুলেছে। একসময় ঢাকাকে বলা হতো মসজিদের শহর এবং রিকশার রাজধানী। একটি ঐতিহাসিক তথ্য, ঢাকার বিখ্যাত মসলিন কাপড় এতটাই সূক্ষ্ম ছিল যে পুরো একটি শাড়ি একটি ছোট আংটির ভেতর দিয়ে পার করে দেওয়া যেত। এই মসলিনের খোঁজে একসময় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বণিকরা ঢাকায় ভিড় জমাতেন। ঢাকা মেগাসিটির নারীদের জীবনযাপন বহুমাত্রিক। অর্থনৈতিক মুক্তি, সামাজিক চ্যালেঞ্জ এবং নাগরিক জীবনের চড়াই উতরাই মিলিয়ে এখানে নারীদের জীবন গড়ে উঠেছে। ঢাকার নারীদের জীবনযাপন, কর্মক্ষেত্রে উপস্থিতি এবং রাতের জীবনের কিছু তথ্য আলোচনা। ঢাকার নারীদের সাধারণ জীবনযাপন। ঢাকার নারীদের জীবনধারা তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান ভেদে বেশ বৈচিত্র্যময়, তবে সামগ্রিকভাবে নাগরিক জীবনের ছোঁয়া সবার মধ্যেই রয়েছে। শিক্ষা ও সচেতনতা, ঢাকার নারীদের মধ্যে শিক্ষার হার এবং সচেতনতা প্রতিনিয়ত বাড়ছে। তরুণ প্রজন্মের নারীরা নিজেদের ক্যারিয়ার এবং অধিকার নিয়ে অনেক বেশি সচেতন। দৈনন্দিন ব্যস্ততা, একজন কর্মজীবী বা মধ্যবিত্ত নারীর দিন শুরু হয় ঘরের কাজ, সন্তানদের স্কুল এবং পরিবারের দেখভাল দিয়ে। এরপর জ্যাম ঠেলে কর্মস্থলে যাওয়া এবং দিন শেষে একই ধকল পার করে ঘরে ফেরা ঢাকার নারীদের এক সাধারণ রুটিন। পোশাক ও ফ্যাশন, পোশাকে ঐতিহ্য ও আধুনিকতার এক দারুণ মেলবন্ধন দেখা যায়। সালোয়ার কামিজ ও শাড়ির পাশাপাশি পশ্চিমা পোশাকের চল এখন বেশ জনপ্রিয়, বিশেষ করে তরুণী ও চাকরিজীবী নারীদের মধ্যে। বিনোদন ও সামাজিকতা, ছুটির দিনে পরিবার বা বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় যাওয়া, শপিং মলে ঘোরাঘুরি কিংবা বিউটি পার্লারে সময় কাটানো ঢাকার নারীদের নাগরিক জীবনের অংশ। বাংলাদেশের অর্থনীতিতে ঢাকার নারীদের অবদান এখন আর অবহেলা করার মতো নয়। ঘরের গণ্ডি পেরিয়ে তারা সব ধরনের পেশায় নিজেদের মেধার স্বাক্ষর রাখছে। এক সময় নারীদের শুধু শিক্ষকতা বা নার্সিং পেশায় বেশি দেখা যেত, কিন্তু বর্তমানে ঢাকার নারীরা কর্পোরেট সেক্টর, ব্যাংক, সরকারি চাকরি, বিসিএস, বহুজাতিক প্রতিষ্ঠান, মিডিয়া এবং আইটি খাতে দাপটের সাথে কাজ করছেন। ঢাকার অদূরে এবং ভেতরে গড়ে ওঠা তৈরি পোশাক শিল্পে লাখ লাখ নারী শ্রমিক কাজ করছেন, যা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এছাড়া গৃহকর্মী বা ক্ষুদ্র ব্যবসার সাথেও অনেকে জড়িত। ফেসবুক ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ঢাকার হাজার হাজার নারী এখন সফল উদ্যোক্তা। বুটিক, ক্যাটারিং, জুয়েলারি কিংবা অর্গানিক ফুড নিয়ে তারা ঘরে বসেই আয় করছেন। কর্মস্থলে নারীর উপস্থিতি বাড়লেও যাতায়াতের জন্য গণপরিবহনের সংকট, বাসে হয়রানি এবং কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টারের অভাব এখনো বড় চ্যালেঞ্জ। এছাড়া অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত পদোন্নতি বা সমান মজুরি পাওয়ার ক্ষেত্রেও নারীদের লড়াই করতে হয়। ঢাকার নারীদের রাতের জীবন, নাইট লাইফ। ঢাকার নারীদের রাতের জীবনকে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায়। একটি হলো পেশাগত ও আধুনিক নাগরিক জীবন, অন্যটি হলো অন্ধকার বা প্রান্তিক জীবন। আধুনিক ও পেশাগত রাতের জীবন, শিফটিং ডিউটি ও কর্পোরেট জীবন। গণমাধ্যম, টেলিভিশন, সংবাদপত্র, কল সেন্টার, হাসপাতাল, ডাক্তার, নার্স এবং এভিয়েশন সেক্টরে
কেবিন ক্রু, হাজার হাজার নারী রাতেও সমান্তরালে কাজ করছেন। বিনোদন ও আড্ডা, ঢাকার আধুনিক অভিজাত এলাকাগুলোতে যেমন গুলশান, বনানী, ধানমন্ডি নারীদের রাতের বেলা ক্যাফে, রেস্তোরাঁ বা ক্লাবে বন্ধুদের সাথে আড্ডা দিতে দেখা যায়। রাতের অন্ধকার জীবন ও বাস্তবতা, যারা রাতকে কেন্দ্র করে এক ভিন্ন ও ঝুঁকিপূর্ণ জীবন বেছে নিতে বাধ্য হন তাদের জীবনকে অনেকেই অন্ধকার জীবন বলে অভিহিত করেন। এর পিছনে রয়েছে তীব্র সামাজিক ও অর্থনৈতিক সংকট, যৌন পেশা ও বাধ্যবাধকতা। ঢাকার রাতের একটি বড় এবং দৃঢ় বাস্তবতা হলো ভাসমান ও প্রাতিষ্ঠানিক যৌন পেশায় জড়িত নারীরা। চরম দারিদ্র্য, প্রতারণা, পারিবারিক নির্যাতন কিংবা নদী ভাঙ্গন বা গ্রামীণ সংকট থেকে বাঁচতে ঢাকা শহরে এসে অনেকে এই অন্ধকার পথে পা বাড়াতে বাধ্য হন। পার্ক, ওভারব্রিজ, রেল স্টেশন কিংবা বিভিন্ন আবাসিক হোটেলকে কেন্দ্র করে এদের জীবন আবর্তিত হয়। এই নারীদের জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা প্রতিনিয়ত দালাল, মাদক ব্যবসায়ী, অপরাধী এবং অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্যের দ্বারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত ও শোষিত হয়। মাদক ও অপরাধ জগতের সংযোগ, রাতের অন্ধকার জীবনে কিছু নারী মাদক কারবার, চোরাচালান কিংবা বিভিন্ন অপরাধমূলক চক্রের সাথে জড়িয়ে পড়েন। অনেক সময় উচ্চবিত্ত পরিবারের কিছু তরুণী বা নারীও আধুনিক লাইফ স্টাইলের আড়ালে ক্ষতিকর মাদকের যেমন সীসা, ইয়াবা বা আইস চক্রে জড়িয়ে পড়েন। এই অন্ধকার জীবনের সাথে যুক্ত নারীদের কোনো সামাজিক স্বীকৃতি বা নিরাপত্তা থাকে না। তারা প্রতিনিয়ত স্বাস্থ্যগত ঝুঁকিতে যেমন যৌনবাহিত রোগ ভোগেন এবং সমাজ ও পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে এক দুর্বিষহ জীবন পার করেন। ঢাকার নারীদের জীবন একদিকে যেমন স্বাবলম্বিতা, আত্মবিশ্বাস ও সাফল্যের আলোয় উজ্জ্বল, অন্যদিকে অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক নিরাপত্তাহীনতার কারণে একটি অংশের জীবন এখনো অন্ধকারের চাদরে ঢাকা। তবে সামগ্রিকভাবে সব বাধা ডিঙিয়ে ঢাকার নারীরা প্রতিনিয়ত সামনে এগিয়ে চলেছেন। জাতিসংঘের সাম্প্রতিক বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী বৃহত্তর ঢাকা বা ঢাকা মেগাসিটি এলাকা এখন জনসংখ্যার বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। বর্তমান জনসংখ্যা প্রায় 3,66,00,000। যে হারে ঢাকায় মানুষ বাড়ছে, ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে ঢাকার জনসংখ্যা 5,21,00,000 ছাড়িয়ে যাবে এবং এটি বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হবে। 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর থেকে বর্তমান 2026 সাল পর্যন্ত বাংলাদেশের, বিশেষ করে রাজধানী ঢাকার রাজনৈতিক ইতিহাস অত্যন্ত ঘটনাবহুল, বৈচিত্র্যময় এবং উত্থান পতনে ভরা। ঢাকার রাজপথ যেমন রেখেছে স্বৈরাচার বিরোধী আন্দোলন, তেমনি সাক্ষী হয়েছে সামরিক অভ্যুত্থান এবং একের পর এক গণ অভ্যুত্থানের। এই দীর্ঘ 55 বছরের রাজনৈতিক বিবর্তনকে প্রধান কয়েকটি অধ্যায়ে ভাগ করে আলোচনা করা হল। সামরিক অভ্যুত্থান এবং একের পর এক গণ অভ্যুত্থানের এই দীর্ঘ 55 বছরের রাজনৈতিক বিবর্তন ইতিহাস। স্বাধীনতা উত্তর, ঢাকা ও প্রথম সরকার। 1972 সাল থেকে 1975 সাল। 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন ঢাকায় প্রত্যাবর্তন করেন। সংবিধান ও সংসদীয় ব্যবস্থা। 1972 সালে দেশের প্রথম সংবিধান প্রণীত হয় এবং 1973 সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকশাল গঠন। 1975 সালের শুরুতে দেশের চরম অর্থনৈতিক সংকট, দুর্ভিক্ষ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পটভূমিতে বঙ্গবন্ধু বহুদলীয় ব্যবস্থা বিলুপ্ত করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল নামক একদলীয় শাসন ব্যবস্থা চালু করেন। 15 আগস্টের ট্র্যাজেডি। 1975 সালের 15 আগস্ট ঢাকার ধানমন্ডির 32 নম্বরের বাসভবনে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। সামরিক অভ্যুত্থান ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন। 1975 থেকে 1981 বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ঢাকার রাজনীতিতে চরম অস্থিরতা নেমে আসে। 3 নভেম্বর ও 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, একের পর এক সামরিক অভ্যুত্থান
অভ্যুত্থান ঘটে। বহুদলীয় গণতন্ত্রে ফেরা। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি পরে রাষ্ট্রপতি হন এবং 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দেশে আবার বহুদলীয় রাজনীতি ও মুক্তবাজার অর্থনীতি ফিরিয়ে আনেন। 1981 সালের অভ্যুত্থান। 1981 সালের মে মাসে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরশাদের স্বৈরশাসন ও ঐতিহাসিক 90-এর গণ অভ্যুত্থান। 1982 সাল থেকে 1990 সাল। 1982 সালের মার্চ মাসে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন। ঢাকার রাজপথে আন্দোলন। এরশাদ সরকারের বিরুদ্ধে ঢাকা কেন্দ্রিক ছাত্র ও রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলন শুরু হয়। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এবং বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে জোটবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলে। 90-এর পতন। নূর হোসেন, ডাক্তার মিলন সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে 1990 সালের ডিসেম্বরে ঢাকার রাজপথে তীব্র গণ অভ্যুত্থানের মুখে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। সংসদীয় গণতন্ত্রের পুনর্জন্ম ও 2 বেগমের যোগ। 1991 সাল থেকে 2006 সাল। 1991 সালে প্রধান বিচারপতি সাবউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার প্রথম মেয়াদ 1991 সাল থেকে 1996 সাল। নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে এবং খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। সংবিধানে আবার সংসদীয় ব্যবস্থা ফিরিয়ে আনা হয়। শেখ হাসিনার প্রথম মেয়াদ 1996 সাল থেকে 2001 সাল। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে আওয়ামী লীগের দীর্ঘ আন্দোলনের পর 1996 সালের জুনের নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনা প্রথমবার প্রধানমন্ত্রী হন। বিএনপি জামায়াত জোট 2001 সাল থেকে 2006 সাল। 2001 সালের নির্বাচনে 4 দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে আবার সরকার গঠন করে। তবে এই সময়ে রাজনৈতিক সহিংসতা ও ঢাকার গ্রেনেড হামলার 21শে আগস্ট 2004-এর মতো ঘটনা রাজনীতিকে উত্তপ্ত করে তোলে। 5-1-11 এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। 2007 ও 2008, 2006 সালের শেষে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার তীব্র সংঘাতের জেরে দেশে জরুরি অবস্থা জারি করা হয়। 2007 সালের 11 জানুয়ারি, যা 1-11 নামে পরিচিত, সেনা সমর্থনে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি দীর্ঘমেয়াদী তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। ঢাকার কেন্দ্রীয় কারাগার ও বিশেষ সাব জেলে শেখ হাসিনা এবং খালেদা জিয়া সহ শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দী করা হয়। শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের শাসন ও ক্ষমতার কেন্দ্রীয়করণ। 2009 সাল থেকে 2024 সাল। 2008 সালের ডিসেম্বরের নির্বাচনের নিরঙ্কুশ জয় পেয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসেন এবং এরপর টানা 3টি বিতর্কিত ও একতরফা নির্বাচনের 2014, 2018 এবং 2024-এর মাধ্যমে প্রায় 15 বছর শাসনভার ধরে রাখেন। উন্নয়ন বনাম মানবাধিকার। এই 1.5 দশকে ঢাকার অবকাঠামোতে ব্যাপক পরিবর্তন আসে, যেমন মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে। কিন্তু একই সাথে প্রধান বিরোধী দল বিএনপিকে দমন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণমাধ্যমের কণ্ঠরোধ এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। 2024-এর মনসুন রেভলিউশন বা গণ অভ্যুত্থান। 2024 সালের জুলাই-আগস্ট মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র জনতা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান গড়ে তোলে। নিরাপত্তা বাহিনীর গুলিতে সহস্রাধিক মানুষের মৃত্যু হলে এই আন্দোলন এক দফা দাবিতে সরকারের পদত্যাগ রূপ নেয়। 5 আগস্ট 2024 লাখ লাখ মানুষ ঢাকার রাজপথে নেমে গণভবন অভিমুখে যাত্রা করলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান। অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন রাজনৈতিক ল্যান্ডস্কেপ 2024 থেকে 2026। শেখ হাসিনার পতনের পর 2024 সালের আগস্টে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকার রাষ্ট্রীয় সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং বিচার ব্যবস্থা সংস্কারে হাত দেয়।
শেখ হাসিনার পতন ও অন্তর্বর্তীকালীন সরকার আগস্ট 2024, ছাত্র জনতার অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে বা গ্রেপ্তার, রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ 2025, সংবিধান, পুলিশ ও বিচার বিভাগ সংস্কারের কাজ সম্পূর্ণ, নির্বাসনে থাকা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্য নেতাদের দেশে ফেরা, 2026-এর সাধারণ নির্বাচন, আর্লি 2026, দীর্ঘ প্রতীক্ষিত অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত। নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বা জোটগতভাবে জয়লাভ করে এবং দেশে আবার সংসদীয় গণতান্ত্রিক ধারা শুরু হয়। বর্তমানে 2026 সালে ঢাকার রাজনীতিতে একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে। নতুন দল ও শক্তির উত্থান। 2024-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল, যেমন ন্যাশনাল সিটিজেন পার্টি বা অনুরূপ প্ল্যাটফর্ম এবং জামাতে ইসলামী, ঢাকার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। বিএনপির ক্ষমতায় প্রত্যাবর্তন। দীর্ঘ 1.5 দশক পর 2026 সালের নির্বাচনের মাধ্যমে দেশের শাসনভার এখন বিএনপির হাতে। আওয়ামী লীগের রাজনৈতিক সংকট। দলটির শীর্ষ নেতৃত্ব প্রবাসী বা আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ায় তারা বর্তমানে ঢাকার মূল ধারার রাজনীতিতে বেশ ব্যাকফুটে রয়েছে। সব মিলিয়ে 1971-এর ঢাকা এবং 2026-এর ঢাকার মধ্যে আদর্শিক ও কাঠামোগত বিশাল ফারাক তৈরি হয়েছে। আজকের ঢাকা অনেক বেশি সচেতন, তরুণ সমাজ রাজপথের অন্যতম প্রধান নিয়ামক এবং দেশের রাজনীতি একটি নতুন গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। অনেক ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন। আপনাদের অনুপ্রেরণায় আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে আমি নজরুল ইসলাম টিটু বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।